আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। চলমান পরিস্থিতিতে আলোচনায় বঙ্গভবনে সেনাপ্রধান, নিরাপত্তা ব্যবস্থা জোরদার। ডক্টর ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাব দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাষ্ট্রের সম্পদ, জানমাল ও সাংবাদিকদের উপর হামলা বন্ধের আহ্বান। অবিলম্বে অন্তর্বর্তী সরকার গঠন না হলে রাজনৈতিক শূন্যতা দেখা দেবে বলছে বিএনপি। তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলে আশা। বাংলাদেশের চলমান পরিস্থিতির উপর নজর রাখছে ভারত। যুক্তরাষ্ট্র, জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায় সব পক্ষকে সংযত আচরণের আহ্বান। ফ্রান্সের প্যারিস অলিম্পিককে ছাপিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সরকার পতনের উল্লাস, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। এবং রবীন্দ্র সাহিত্যের বিশাল অংশ জুড়ে প্রকৃতির সৌন্দর্যের বর্ণনা, প্রকৃতির প্রতি মমত্ববোধ আর দায়বদ্ধতার প্রকাশ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করার পর থেকে অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে চলছে আলোচনা। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে অন্তর্বর্তীকালীন সরকার গঠন এবং বর্তমান সংসদ ভেঙে দেওয়ার সিদ্ধান্তের কথা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বঙ্গভবনে গেছেন। এ নিয়ে জানতে যাচ্ছি সাদি মাহমুদের কাছে, তিনি বঙ্গভবনের সামনে আছেন। সাদি, অন্তর্বর্তী সরকার গঠনের কার্যক্রমের অগ্রগতি ও বঙ্গভবনে সেনাপ্রধানের যাওয়ার বিষয়ে আপনার কাছে ঠিক এই মুহূর্তে কি তথ্য রয়েছে আমাদের জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন কখন হবে, এটা আসলে আমরাও এখন পর্যন্ত জানতে পারিনি। আমরা এখন বঙ্গভবনের সামনে অবস্থান করছি এবং সকাল থেকে অবস্থান করছি এবং আশা করা যাচ্ছে যে বিকেল নাগাদ এই ব্যাপারে আমরা আসলে প্রকৃত তথ্যটা পাবো। আর সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ভেতরে প্রবেশ করেছেন, যে বিষয়টি বললেন 1:30 নাগাদ তিনি ভেতরে প্রবেশ করেন এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে তিনি বৈঠক করেন, সাক্ষাৎ করেন এবং কিছুক্ষণ আগে 4-5 মিনিট আগে তিনি আসলে বের হয়ে গেছেন। এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে তার কি কথা হয়েছে এবং কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেই বিষয়ে আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। যদিও বঙ্গভবন সংশ্লিষ্ট যে কর্মকর্তা যারা আছেন তাদের সাথে আমি কথা বলেছি, তারাও আসলে এই বিষয় নিয়ে এখনই কোনো কিছু জানাতে চান না। তারা বলেছেন যে পরবর্তী সময়ে এই বিষয়ে বিস্তারিত জানাবেন এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে আর যেসব কর্মকর্তার নাম প্রস্তাব মানে প্রাথমিকভাবে এসেছে আমরা জানতে পেরেছি, তাদের অনেককেই আমরা আশেপাশে দেখেছি, কেউ ভেতরে প্রবেশ করেছেন। মানে আমরা আসলে সংশ্লিষ্ট যারা আছেন তাদের অনেককেই দেখেছি। তো সব মিলিয়ে এই এলাকায় কিছুটা থমথমে অবস্থা বিরাজ করছে। আর আপনি যেমনটি বলছিলেন যে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে এই ছাত্রদের যে আন্দোলন, সেটি কিন্তু শেষ পর্যন্ত সরকার পতনের আন্দোলনের রূপ নেয় এবং যার ফলশ্রুতিতে কিন্তু গতকাল আমরা দেখেছি আওয়ামী লীগ সভাপতি গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পদত্যাগ করেন এবং দেশ ছেড়ে চলে যান। তারপরে কিন্তু সেনাপ্রধান দায়িত্ব নিয়ে আসলে বলেন যে বর্তমান এই সংকট মোকাবেলায় সেনাবাহিনী পাশে আছে এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠনেরও কথা বলেন সেনাবাহিনী প্রধান। এবং বিকেলে কিন্তু রাজনৈতিক যে নেতৃবৃন্দ যারা আছেন তাদের নিয়ে বঙ্গভবনে আসেন, রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান। সেখানে কিন্তু রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠনের তাগিদ দেন, সংসদ ভেঙে দেওয়ার কথা বলেন। সেই হিসেবে কিন্তু সেই কার্যক্রম চলছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক আছেন রাতে কিন্তু তারাও যেটি বলেন যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে, সেই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের যে প্রধান উপদেষ্টা, তারা চাইছেন যে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে করা হোক, তারা এইটি বলেছেন। তো সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে তাদের বৈঠকের কথা রয়েছে। এরপরে আসলে বিকেল নাগাদ আমরা জানতে পারবো যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন মানে সরকারের সদস্য কারা হচ্ছেন এবং কখন এই বিষয়ে কার্যক্রম শুরু হবে। এবং আমি যদি ঢাকা শহরের বর্তমান অবস্থার কথা আপনাকে জানাতে চাই সামির, আমি যদি একটু দেখাতে চাই সেক্ষেত্রে আসলে ভালো হবে। এই কয়েকদিনের সহিংসতা, কারফিউ
এই বিষয়গুলো কিন্তু কাটিয়ে যারা নগরবাসী আছেন তারা কিন্তু সাধারণ জীবনে ফিরতে শুরু করেছেন। স্কুল কলেজ বিভিন্ন সরকারি বেসরকারি অফিস আদালত খুলে দেওয়া হয়েছে, যার কারণে কিন্তু জনসাধারণ স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছেন। এবং আপনি দেখতেই পাচ্ছেন যে যারা সাধারণ জনতা আছে তারা কিন্তু কাজের জন্যই বাইরে বাইরে এসেছেন। এবং যারা যারা সাধারণ জনতা তাদের সাথে আমি কথা বলার চেষ্টা করেছি, তারা যেটি বলছেন যে গত কয়েকদিনের যে সহিংসতা কারফিউ এটি কাটিয়ে তারা আবার সাধারণ জীবনে তারা কিন্তু অনেক ফিরতে পেরেছে, এই জন্য তারা খুশি। এবং তারা চাইছেন যে বর্তমান এই সংকট কাটিয়ে বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াক, খুব দ্রুতই বাংলাদেশ ঘুরে দাঁড়াক, সেই প্রত্যাশার কথা তারা আসলে জানিয়েছেন। তো সব মিলিয়ে আমি বঙ্গভবনের সামনে অবস্থান করছি এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠনের যে বিষয়টি সেই বিষয়ে আমরা আসলে বিকেল নাগাদ জানতে পারবো এবং পরবর্তীতে আমরা আসলে জানিয়ে দিতে পারবো। সামির। সাদি, আপনাকে ধন্যবাদ, আপনি সেখানে থাকুন, পরবর্তীতে আবারও যোগাযোগ করা হবে। দেশের মানুষ অধীর আগ্রহ অপেক্ষা আছে সেই সিদ্ধান্ত জানার জন্য। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাতে সমন্বয়ক নাহিদ ইসলাম এক ভিডিও বার্তায় এই কথা জানান। প্রিয় মুক্তিকামী ছাত্র জনতা, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই অভ্যুত্থান এবং বিপ্লবের পরেই দেশে অরাজকতা নাশকতা করছে ফ্যাসিস্ট এবং তাদের দোসররা। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় এখন গোলাগুলি চলছে, মন্দিরে হামলা হচ্ছে এবং নাশকতা ও লুটপাট করছে। আমরা মনে করি আমাদের যে ছাত্র নাগরিকদের অভ্যুত্থান তাকে নস্যাৎ করার জন্যই পরিকল্পিতভাবে এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। আমরা মুক্তিকামী ছাত্র জনতাকে সজাগ এবং সতর্ক থাকতে আহ্বান জানাচ্ছি। এবং আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, আমরা সেই সরকারের যে প্রস্তাবনা 24 ঘন্টার সময় নিয়েছিলাম, জরুরি পরিস্থিতি মোতাবেক আমরা এখনই তার একটি রূপরেখা ঘোষণা করছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সর্বজন গ্রহণযোগ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথেও আমাদের কথা হয়েছে, তিনি ছাত্র জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে এই গুরু দায়িত্ব নিতে সম্মত হয়েছে। আমরা সকালের মধ্যেই আমরা এই সরকার গঠনের প্রক্রিয়া দেখতে চাই। রাষ্ট্রপতির কাছে আহ্বান থাকবে যে দ্রুত সময়ের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হোক এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের বাকি সদস্যদের নামও আমরা সকালের মধ্যে ঘোষণা করব। প্রিয় বন্ধুগণ, দেশে যে অরাজকতা চলছে, মানুষের জীবনে নিরাপত্তাহীনতা চলছে, সেজন্য আমরা রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাচ্ছি দেশে আইন শৃঙ্খলা পরিবেশ ফিরিয়ে আনার জন্য দ্রুত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা নিতে হবে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য মুক্তিকামী ছাত্র জনতাও রাজপথে থাকবে। এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠন না হওয়া পর্যন্ত মুক্তিকামী ছাত্র জনতাকে রাজপথে থেকে তাদের যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানকে রক্ষা করতে হবে। অবিলম্বে অন্তর্বর্তী সরকার গঠনের আহ্বান জানিয়ে বিএনপি বলেছেন, তা না হলে রাজনৈতিক শূন্যতা দেখা দেবে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম ছাত্রদের প্রস্তাব করা নিয়ে বলেছেন, বিএনপির কাছে নাম চাইলে তারা নাম দেবেন, তবে ছাত্রদের ওপরও তাদের পূর্ণ আস্থা রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলেও আশা প্রকাশ করেছেন তিনি। রাহুল রায়ের রিপোর্ট। এখন অ্যারোগেন্স, ভেঞ্জিয়েন্স এগুলোর কোনো স্থান নেই। আপনার স্থান নেই কোনো প্রতিহিংসা বা প্রতিশোধ গ্রহণের। এখন যেটা প্রয়োজন, ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করে জনগণকে সংহত করে আপনার এই অর্জিত স্বাধীনতাকে সংহত করা, সুসংহত করা। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে এভাবেই বক্তব্য শুরু করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকার নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে কি কি বিষয় আলোচনা হয়েছে তা জানিয়ে অবিলম্বে অন্তর্বর্তী সরকার গঠন করার কথা বলেন। এই সংসদের যেটা একটা দামি সংসদ, যারা বিনা ভোটে নির্বাচিত, তারও কোনো এখন এই মুহূর্তে কোনো কার্যকারিতা নেই। সুতরাং এটাকে 24 ঘন্টার মধ্যে ভেঙে দিয়ে একটা ইন্টারিম গভর্নমেন্ট বলেন বা একটা নিরপেক্ষ সরকার বলেন তা গঠন করা হবে এবং তাকে 3 মাসের মধ্যে তারা নির্বাচন করে তারা একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছেন ছাত্ররা।
এ নিয়ে দলের অবস্থান তুলে ধরেন মির্জা ফখরুল। যখনই আমাদেরকে ডাকবেন আমরা অবশ্যই আমাদের যেটা নাম প্রস্তাব সেই প্রস্তাব আমরা দেব। তবে আপনাদের একটা কথা বলে দিই, ছাত্রদের প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা আছে, এই আস্থা আমাদের আছে এবং আমরা তাদের প্রতি তাদের আন্দোলনের সঙ্গে একাত্মবোধ করেছি, তাদের সঙ্গে আমরা একাত্মবোধ করছি। তবে আমরা প্রত্যাশা করব যে এখানে সর্বদলীয় ব্যাপারটার গুরুত্ব দেওয়া উচিত, যে জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মির্জা ফখরুল জানিয়েছেন কোনো ধরনের অরাজকতা যেন না হয় তা নিয়ে সবাইকে সজাগ থাকতে বলেছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শিগগিরই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলেও আশা প্রকাশ করেছেন মির্জা ফখরুল। ম্যাডাম প্রথম যে কথাটা বলেছেন যে সবাইকে শান্ত হতে বলো, আর এইখানে এখন এমন কোনো ধরনের সিচুয়েশন তৈরি যেন না হয় যাতে অর্জিত বিজয় আবার ছিনিয়ে না নিয়ে যায় কেউ, এবং জনগণকে তিনি আলার্ট থাকতে বলেছেন যে এই বিজয় যেন কেউ ছিনিয়ে নিতে না পারে। ধন্যবাদ। উনি যখনই মনে করবেন নাও হি ক্যান কাম ব্যাক, আমরা অলরেডি তাকে আমাদের অনুরোধ জানিয়েছি যেন দ্রুত চলে আসেন। গুলশান কার্যালয়ের সামনে মিছিল নিয়ে এসে অবস্থান করছেন বিএনপির নেতাকর্মীরা। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। সারা দেশে সকল স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি অফিস ও কলকারখানা খুলে দেওয়া হয়েছে। রাজধানীতে রাস্তায় গাড়ির সংখ্যা কম, তবে কোথাও দেখা যায়নি ট্রাফিক পুলিশ। সচিবালয় এলাকায় আছেন রফিকুল বাশার, সরাসরি যাব তার কাছে। বাশার, আপনার সঙ্গে আমরা এর আগেও যোগাযোগ করেছি, আপনি সচিবালয় থেকে সবার আতঙ্কগ্রস্ত হয়ে বের হওয়ার তথ্য জানিয়েছিলেন। এখন আসলে সচিবালয়ের কি অবস্থা? ধন্যবাদ সামির। সচিবালয়ের অবস্থা যদি আপনি বলেন যে এখন সচিবালয় একেবারে ফাঁকা। 1 ঘন্টা 12টার দিকে যে একটি তথ্য এসেছিল, বিভিন্ন ধরনের সুনির্দিষ্ট কোনো তথ্য ছিল না। 12টার দিকে সব কর্মকর্তা কর্মচারীরা বের হওয়া শুরু করেছিল। তারপরে ওখান থেকে 1টার মধ্যে মোটামুটি সব ফাঁকা। আমরা যেমনটি দেখেছি সব রুমে রুমে তালা, ক্লপসিকাল গেট বন্ধ, কেউ আর ঢুকছে না, কেউ আর বের হচ্ছে না। সর্বশেষের দিকে আপনার 1টা-1.5টার দিকে আমরা যেমনটি দেখেছি মন্ত্রিপরিষদ বিভাগের সংস্কার ও সমন্বয় বিভাগের সচিব বের হচ্ছেন, তো ওনার সাথে আমরা কথা বলেছি। উনি তখন জানিয়েছেন বঙ্গভবনে তাকে ডাকা হয়েছিল বলে উনি বঙ্গভবনে গিয়েছেন। আমরা আরেকটু আপনাকে দেখাতে চাই যে বর্তমানে রাস্তার পরিস্থিতি। রাস্তায় কিন্তু গাড়ি ঘোড়া একেবারেই কম। রাস্তায় সেই অর্থে কোনো গাড়ি নাই বললে 2-1টি কিছুক্ষণ পর পর গণপরিবহন চলছে, কিছু কিছু জায়গাতে গণপরিবহনও নাই। এখন একদম ফাঁকা ফাঁকা রাস্তায় কিন্তু কোনো ট্রাফিক পুলিশও নাই। সকাল থেকে আমরা বিভিন্ন সড়কে দেখেছি যে রাস্তায় কোনো ট্রাফিক পুলিশ নাই। সচিবালয়ের গেটেও যেমনটি দেখেছি ওখানে অন্যান্য দিন প্রহরায় পুলিশ থাকে, কিন্তু আজকে শুধু সেনা সদস্যরা আছে। কিছুক্ষণ আগে, ঘণ্টাখানিক আগে আপনার 1টার দিকে আমরা দেখেছি যে ওখানে 2টি অত্যাধুনিক সাজোয়া যান আনা হয়েছে সচিবালয়ের সামনে রাস্তায় রাখা হয়েছে। আর এই সচিবালয়ের রাস্তায় একেবারেই ফাঁকা, এখানে কোনো যানবাহন খুব কম, 1টা-2টা গাড়ি যাতায়াত করছে। আর রাস্তায় যারা বের হয়েছে তারা বেশিরভাগ রিকশায় করে যাতায়াত করছে, কিছু টেম্পুতে যাতায়াত করছে, অল্প কিছু গাড়িও চলছে। এই হচ্ছে অবস্থা। শুধু এইখানে সচিবালয়, 0 পয়েন্ট, নূর হোসেন চত্বর, স্টেডিয়াম, গুলিস্তান এই অঞ্চলেই শুধু এই অবস্থা না, ঢাকা শহরের অন্যান্য এলাকাতেও আমরা খোঁজ নিয়েছি, অন্যান্য এলাকাগুলোতেও এই ধরনেরই অবস্থা। ওখানে মানুষ এমনি রাস্তাতে মানুষজনও কম, পরিবহনও খুবই কম। এই ছিল আমার কাছে শেষ অবস্থা। বাশার, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে তথ্যগুলো জানিয়ে দেওয়ার জন্য। প্যারিস অলিম্পিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়াকড়ির মধ্যেও শেখ হাসিনার পদত্যাগে বিজয় সমাবেশ করেছে প্রবাসী বাংলাদেশিরা। আগামীর বাংলাদেশকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তারা। ফ্রান্স থেকে এম এ হাশেমের রিপোর্ট। শিক্ষার্থীদের আন্দোলনের সাথে সংহতি জানিয়ে ফ্রান্স প্রবাসীরা টানা প্রতিবাদ সমাবেশ চালিয়ে যাচ্ছে। শেখ হাসিনার পদত্যাগে প্যারিসের রিপাবলিক চত্বর হয়ে ওঠে প্রবাসীদের মিলন মেলা। আর যাতে কোনো স্বৈরাচার এই বাংলাদেশের ক্ষমতায় বসতে না পারে। বাংলাদেশি প্রবাসীরা একটা পরিচ্ছন্ন বাংলাদেশ চায়। সমাবেশে ফ্রান্স প্রবাসীদের সাথে অংশগ্রহণ করে
সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য এবং ফরাসিরা। বাংলাদেশের জনগণ দেখিয়ে দিয়েছে কিভাবে রক্ত দিতে হয়, কিভাবে জীবন দিয়ে বিজয় ছিনিয়ে আনতে হয়। Students, children were killed. It's not normal. দেশকে নতুনভাবে গড়তে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন প্রবাসীরা। আমরা প্রবাসীরা রেমিডেন্স দিয়ে রক্ত পানি করা টাকা দিয়ে আমরা দেশটাকে আবার আগের জায়গা থেকে আরো উন্নত জায়গায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। যেসব ছাত্র জনতা জীবন দিয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আগামী বাংলাদেশ সঠিক পথে এগিয়ে যাবে। বাংলাদেশে কোনো থাকবে না ভেদাভেদ, দুর্নীতি থাকবে না। বাংলাদেশ যেন সঠিক পথে এগিয়ে যায়, প্রবাসীদের সেটাই প্রত্যাশা। ফ্রান্সের রিপাবলিক চত্বর থেকে এম এ হাশেম, চ্যানেল আই। এবারে প্যারিস অলিম্পিকের খবর। প্যারিস অলিম্পিকে 11 দিনে পদক জয়ের তালিকায় শীর্ষস্থানে উঠে এসেছে যুক্তরাষ্ট্র। 21টি স্বর্ণ, 30টি রৌপ্য এবং 28টি ব্রোঞ্জ মার্কিনীদের দখলে। 21টি স্বর্ণ, 18টি রৌপ্য সহ 14টি ব্রোঞ্জ নিয়ে আবারও দ্বিতীয় স্থানে নেমে গেছে চাইনিজরা। 13টি স্বর্ণসহ 48টি পদক নিয়ে তৃতীয় স্থানে স্বাগতিক ফ্রান্স। সমান 13টি স্বর্ণ নিয়ে চতুর্থ স্থানে আছে অস্ট্রেলিয়া। 12টি স্বর্ণ নিয়ে শীর্ষ 5-এ জায়গা করে নিয়েছে গ্রেট ব্রিটেন। শীর্ষ 10-এ আরও আছে সাউথ কোরিয়া, জাপান, ইতালি, নেদারল্যান্ডস ও কানাডা। এবারে অন্যান্য সংবাদ। রবীন্দ্রনাথের সাহিত্যের বিশাল অংশ জুড়ে রয়েছে প্রকৃতি। সর্বদাই প্রকৃতির প্রতি তার গভীর অনুরাগ এবং প্রকৃতির সৌন্দর্য বর্ণনা করেছেন সুনিপুণভাবে। তার শিল্পচিন্তা ও চেতনায় প্রকৃতি অন্যতম এক অনুষঙ্গ। নানা কথামালায় তিনি বলেছেন প্রকৃতি ও পরিবেশের কথা। দীর্ঘ জীবন প্রবাহে আর লেখনীতে তাই প্রকৃতির প্রতি মমত্ববোধ আর দায়বদ্ধতা প্রকাশ করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে দেখুন আলিম আল রাজির ডেস্ক রিপোর্ট। সৃষ্টির শুরু থেকে বৃক্ষ নানা দূষণ শোষণ করে বাঁচার রসদ নিয়ে আগলে রাখছে প্রাণীকুল। বৃক্ষের প্রতি তাই বৃক্ষপ্রেমীদের অকুণ্ঠ কৃতজ্ঞতা। বৃক্ষের সুশীতল ছায়া শরীরে মেখে বৃক্ষপ্রেমী রবীন্দ্রনাথও অর্ঘ্য অর্পণ করেছেন পূজারী হয়ে। সহনশীলতা, বিনয়ী, ত্যাগ, পরোপকারী বৃক্ষের বন্দনায় তিনি ছিলেন পঞ্চমুখ। বৃক্ষের মতো বহতা নদীর সঙ্গেও ছিল তার প্রাণের টান, গভীর বন্ধন। নদীর স্রোতের সঙ্গে একাত্ম হয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যের স্রোত। প্রকৃতি থেকেই পেয়েছেন কবিতা, গল্প, উপন্যাস ও প্রবন্ধের রসদ। পদ্মার জলে বজরা ভাসিয়ে কুষ্টিয়ার শিলাইদহ, পতিশ্বর, শাহজাদপুরের সাহিত্য রচনায় কেটেছে তার বিনিদ্র দিনরাত্রি। রবীন্দ্রনাথ ঠাকুরের বনবাণী, ছিন্নপত্র, ছোট গল্প বলাই সহ বিভিন্ন সাহিত্যকর্মে ফুটে উঠেছে প্রকৃতির প্রতি পরম মমতার চিত্র। প্রকৃতির কাছাকাছি থাকতে ভালোবাসতেন বলেই তিনি শান্তিনিকেতনে গড়ে তুলেছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। তার জীবনের দ্বিতীয়ার্ধের অধিকাংশ সময় কাটিয়েছিলেন শান্তিনিকেতনে প্রকৃতির সান্নিধ্যে। প্রকৃতিকে করেছিলেন আপনজন, বন্ধু এবং আত্মার আত্মীয়। আলিম আল রাজি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সংবাদের এ পর্যায়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। বিরতির পর আবারও আমন্ত্রণ। বাংলাদেশের চলমান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে ভারত, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ। সব পক্ষকে শান্ত ও সংযত হওয়ার আহ্বান জানিয়েছে তারা। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠক করেছে ভারত সরকার। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট।
নয়াদিল্লিতে সর্বদলীয় বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন তারা বাংলাদেশের পরিস্থিতির দিকে নজর রাখছেন। বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের প্রসঙ্গে তিনি বলেছেন, পরিস্থিতি এখনও এমন হয়নি যে তাদের ভারতে ফিরিয়ে নিতে হবে। ইতোমধ্যে 8,000 শিক্ষার্থী ভারতে ফিরে গেছেন। কেন্দ্রীয় সরকার বাংলাদেশ সেনাবাহিনীর সাথে যোগাযোগ রাখছে বলেও জানিয়েছেন জয়শঙ্কর। बांग्लादेश में बिगड़े हालात के बाद भारत के लिए सबसे बड़ी चिंता वहां रहने वाले अल्पसंख्यक हिंदू और भारतीय छात्रों की सुरक्षा है। বাংলাদেশের পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কেউ কোনো সাম্প্রদায়িকতার মূলক আচরণ করবেন না এবং আইন হাতে তুলে নেবেন না। যারা বিপদে পড়বে আমাদের ভাই বোনেরা, কারণ এখনো অনেকে আছে, আমরা সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং গভর্নমেন্ট অফ বাংলাদেশ সেটা দেখে রাখবো। বাংলাদেশের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণের পাশাপাশি সব পক্ষকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র। শান্তিপূর্ণ সুশৃঙ্খল গণতান্ত্রিক উত্তরণের তাগিদ এবং সব সহিংসতার পক্ষপাতহীন ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণাকে স্বাগত জানিয়ে বাংলাদেশের আইন অনুযায়ী যে কোনো পরিবর্তনের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। It's important that all parties take steps over the coming days to refrain from escalation and calm tensions. Escalation is in no one's interest. It's not in the interest of any one country, it's not in the interest of the region, and it's certainly not in the interest of the millions of civilians who just want to live their lives free from violence and conflict. শান্তিপূর্ণ উপায়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। নাটোরে চাষ হচ্ছে বিভিন্ন জাতের বেগুন। অনুকূল আবহাওয়ায় বেগুনের ফলন ভালো হয়েছে, তবে চলমান পরিস্থিতির প্রভাবে কমেছে বেগুনের দাম। ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক ও বেগুন ব্যবসায়ীরা। প্রকৃতি সংবাদ। দীর্ঘদিন খনন না হওয়ায় ভয়াবহ নাব্যতা সংকটে গাইবান্ধার করতোয়া কাটাখালী নদী। গ্রীষ্মে পানি না থাকলেও বর্ষা মৌসুমে একটু বৃষ্টিতেই নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যার সৃষ্টি হয়। আর প্রভাবশালীদের অবৈধ বালু উত্তোলনের ঝুঁকিতে উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক টাওয়ার সহ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও আশপাশের এলাকা। খেলার খবর।